তারপর বল, কবে যাচ্ছিস বাড়িতে? এতদিন পরে বাড়িতে যাচ্ছি। মা বাবার জন্য কিছু কেনাকাটা করে তারপর বের হব। কতদিন থাকবি? বিশ্ববিদ্যালয় তো 10-12 দিন বন্ধ, ভাবছি ছুটি কাটিয়েই আসবো। ঠিক আছে, সাবধানে যাস। আমি অহনা, গ্রাম থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে শহরের একটি বিশ্ববিদ্যালয়ে পড়ছি। আমার মা বাবা গ্রামে থাকে। যেহেতু আমার শহরে কোনো আত্মীয় স্বজন নেই, তাই শহরের একটি ছাত্রী হোস্টেলেই থাকছি। বিশ্ববিদ্যালয় গ্রীষ্মের ছুটি দিয়েছে, তাই গ্রামে মা বাবার কাছে যাচ্ছি। যেহেতু অনেকদিন পর বাড়ি যাচ্ছি, তাই মা বাবার জন্য কিছু শপিং করেছি। শপিং করে বের হতে হতে সন্ধ্যা হয়ে গেল। রাস্তার কাছে দাঁড়িয়ে আছি বেশ কিছুক্ষণ। আমি যাব পাহাড়তলি গ্রামে। এখান থেকে রিক্সা করে ট্রেন স্টেশনে যাব, তারপর ট্রেনে করে পাহাড়তলি গিয়ে নামব। সামনে একটি রিক্সা দেখতে পেয়ে আমি রিক্সায় উঠে বসলাম। রিক্সা থেকে নেমে স্টেশনের ভেতরে গেলাম, তারপর তড়িঘড়ি করে ট্রেনে উঠে বসলাম। এটাই পাহাড়তলি যাওয়ার লাস্ট ট্রেন। মনে মনে বেশ খুশি হলাম, ট্রেনে তো উঠতে পেরেছি, না হলে আজ আর আমার বাড়ি যাওয়া হতো না। ট্রেনের জানালার দিকে তাকিয়ে দেখলাম বাইরে প্রচণ্ড বাতাস আর বিদ্যুৎ চমকাচ্ছে। মনে হচ্ছে বৃষ্টি নামবে। এখন তো বর্ষাকাল, তাই যে কোনো সময়ই বৃষ্টি নামতে পারে। এমন ঠান্ডা বাতাসে খানিকটা চোখ লেগে গিয়েছিল। হঠাৎ চোখ খুলে দেখলাম ট্রেন দাঁড়িয়ে আছে। আশেপাশে লোকজনের কথা শুনে বুঝলাম ট্রেনের লাইনের কোনো সমস্যা হচ্ছে, তাই লাইন ঠিক করার কাজ চলছে। এবার খানিকটা আতঙ্কিত হয়ে গেলাম। লাইন ঠিক করতে তো মিনিমাম 2 ঘন্টা, তাহলে তো পাহাড়তলি যেতে আমার অনেক রাত হয়ে যাবে। স্টেশনে নেমে এত রাতে কি কোনো রিক্সা বা ভ্যান পাবো? বেশ চিন্তিত হয়ে পড়লাম, কিন্তু কি আর করার, বসে থাকা ছাড়াও আমার এখন আর কোনো উপায় নেই। প্রায় 2 ঘন্টা পর ট্রেন আবার চলতে শুরু করলো। পাহাড়তলি এসে যখন নামলাম তখন রাত প্রায় 10টার মতো হবে। স্টেশন থেকে নেমে সামনের রাস্তায় এসে দাঁড়ালাম। এবার আরো বেশি চিন্তায় পড়ে গেলাম। এখান থেকে পাহাড়তলি গ্রামে প্রায় 10 মাইলের মতো রাস্তা। এতটা রাস্তা হেঁটে যাওয়া সম্ভব নয়। সামনে তাকিয়ে দেখলাম একটি রিক্সা ঠিক এই দিকেই আসছে। রিক্সাটি আমার সামনে এসে দাঁড়ালো। তুমি রফিক মাস্টারের ছোট মেয়ে না? আমি ওনার কথায় বেশ খানিকটা অবাক হয়ে গেলাম। তারপর বললাম, হ্যাঁ, আমি রফিক মাস্টারের ছোট মেয়ে। কিন্তু আপনি কি? আমাকে কিভাবে চিনলেন? আমি স্যারের সাথে তোমাকে অনেকবার দেখেছি, তুমি আমারে চিনবা না। আমি তোমাদের গ্রামেই থাকি। ও আচ্ছা। তুমি কি শহর থেকে আইছো? আমার ভার্সিটির গ্রীষ্মকালীন ছুটি দিয়েছে, তাই গ্রামে ছুটি কাটাতে এসেছি। ও আচ্ছা, খুব ভালো। তুমি আমার রিক্সায় উইটা বসো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিব। আমি আর কথা না বাড়িয়ে রিক্সায় উঠে বসলাম। প্রায় 30 মিনিট রিক্সা চলার পর একটি ভাঙা রাস্তার সামনে এসে রিক্সাটি থামলো। মামনি, আমি আর যাইতে পারবো না। কেন, কি হয়েছে? বর্ষার পানিতে সামনের রাস্তা ভেঙে গেছে। এই ভাঙা রাস্তা দিয়ে রিক্সা নিয়ে যাওয়া সম্ভব না।
তুমি কিছু মনে করো না, রাস্তা ভালো থাকলে আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসতাম। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। এখান থেকে আমার বাড়ি 10 মিনিটের রাস্তা, আমি হেঁটে যেতে পারবো। আমি আমার ব্যাগ নিয়ে ভাঙা রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে লক্ষ্য করলাম কে যেন কাঁদছে। আমি আশেপাশে খুঁজতে শুরু করলাম। হঠাৎ চোখ পড়ল সামনে একটি বটগাছের নিচে। একটি ছোট্ট মেয়ে গাছের নিচে বসে কাঁদছে। আমি তাকে দেখে জিজ্ঞেস করলাম, এই তুমি কে? এত রাতে তুমি এখানে কি করছো? মেয়েটি আমার কথা শুনে আমার দিকে ঘুরে তাকালো। কি দেখছি আমি? এটা কি? এটা তো কোনো মানুষ না। আমি প্রচণ্ড ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেললাম। তারপর চোখ খুলে দেখতে পেলাম গাছের নিচে কিছুই নেই। একটু আগে আমি যে ভয়ানক একটি চেহারা এখানে দেখতে পেয়েছি, সেটা আর এখন এখানে নেই। আমি সাহস করে গাছটির কাছে গেলাম। আমি কি তাহলে ভুল দেখেছি? এবার গাছের নিচে লক্ষ্য করলাম একটি কালো বিড়াল বসে আছে। বিড়ালের চোখ দুটো খুবই অদ্ভুত। এবার হঠাৎ করে বাইরে প্রচণ্ড বাতাস শুরু হলো। এরপর শুরু হলো প্রচণ্ড বৃষ্টি। যা বাবা, এখন বাড়ি যাব কিভাবে? আশেপাশে কোনো বাড়িঘর থাকলে ভালো হতো। এবার লক্ষ্য করলাম বটগাছটির ঠিক সামনেই ক্ষেতের মাঝে একটি কুঁড়ে ঘর। এতক্ষণ ঘরটি চোখে পড়েনি। আমি কুঁড়ে ঘরটির দিকে এগিয়ে গেলাম। বৃষ্টি থেকে বাঁচার জন্য কুঁড়ে ঘরের ছাউনির নিচে গিয়ে দাঁড়ালাম। প্রচণ্ড বাতাস আর বৃষ্টি আমার গায়ে এসে পড়ছিল। এখানে দাঁড়িয়ে থাকলে বৃষ্টিতে ভিজে যাব। দেখি বাড়ির ভেতরে যাওয়া যায় কিনা। বাড়ির দরজার সামনে গিয়ে বললাম, ভেতরে কেউ আছেন? আমাকে একটু সাহায্য করবেন? ভেতর থেকে দরজাটা কে যেন খুলে দিল, কিন্তু দরজার সামনে কাউকে দেখতে পেলাম না। আমি আবার বললাম, আমি কি ভেতরে আসতে পারি? আসলে বাইরে বৃষ্টিতে ভিজে যাচ্ছি। এতক্ষণ পর একটা গলার আওয়াজ ভেতর থেকে শুনতে পেলাম, ভেতরে আসুন। ঘরের ভেতরে ঢুকতেই দেখতে পেলাম একটি মেয়ে মাথায় ঘোমটা দিয়ে বসে আছে। তার মুখটা বোঝা যাচ্ছে না। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসলে আমি এই গ্রামেই থাকি। আমার বাড়ি সামনেই। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই আপনাদের বাড়িতে এসেছি। আমি আপনাকে চিনি। আপনি নিশ্চিন্তে এখানে থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার মেয়েটির মুখ থেকে ঘোমটাটি সরে গেল। আমি মেয়েটিকে দেখে অবাক হয়ে গেলাম। এটা তো আমার বান্ধবী নীলু। নীলু, তুই এখানে? এটা তোর বাড়ি? এটা আমার বাড়ি। দরজার সামনে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। কতদিন পর তোর সাথে দেখা হলো। তারপর বল, কেমন আছিস? হ্যাঁ, ভালোই আছি। তোর কথা বল, তুই কেমন আছিস? আমিও ভালো আছি রে। নীলু আমার ছোটবেলার বান্ধবী। আমরা একসাথে স্কুলে পড়েছি। স্কুল পাশ করার পর ওর সাথে আমার আর দেখা হয়নি।
কলেজে ওঠার পর শুনেছিলাম ওর বিয়ে হয়ে গিয়েছে। আজ অনেক বছর পর ওর সাথে দেখা হলো, তাই ছোটবেলার অনেক স্মৃতি মনে জেগে উঠেছে। আচ্ছা নীলু, তোর ছোটবেলার কথা মনে আছে? হ্যাঁ, খুব মনে আছে। তুই আর আমি দত্তবাড়ির পুকুর পাড়ে খেলতে যেতাম। কি সুন্দর ছিল সেই দিনগুলি। হ্যাঁ, ঠিক বলেছিস। স্কুল শেষ করে আমরা বাগান বাড়িতে আম কুড়োতে যেতাম। কি সুন্দর ছিল সেসব দিনগুলি। নীলুর সাথে গল্প করতে করতে বাইরের বৃষ্টিটা তখন অনেকটাই কমে গিয়েছে। অনেক রাত হয়েছে, আজ আর থাকতে পারবো না। এখন উঠি। মা নিশ্চয়ই আমার জন্য খুব চিন্তা করছে। আমার কথায় নীলু বলল, আরে দাঁড়া, আমার মেয়েকে দেখবি না? তোর মেয়ে? তোর মেয়ে আছে? আগে তো বলিসনি। মিনিমা, এদিকে আয় তো, দেখ কে এসেছে। পাশের ঘর থেকে একটি ছোট্ট মেয়ে আমার সামনে এসে দাঁড়ায়। আমি মেয়েটিকে দেখে খুব ভয় পেয়ে গেলাম। এটা তো সেই ভয়ঙ্কর মেয়েটি যাকে আমি বটগাছের নিচে বসে থাকতে দেখেছি। ও এখানে গেল কি করে? ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। কি দেখছি আমি এসব? এটা তো কোনো মানুষ নয়। অহনা, এই অহনা, কি হয়েছে তোর? হ্যাঁ, ও এখানে কি করছে? আমি তোকে বটগাছের নিচে দেখেছি। কি হয়েছে তোর? কি বলছিস এসব? ওই তো আমার একমাত্র মেয়ে। আমি আবার সেই ছোট্ট মেয়েটির দিকে তাকালাম। দেখলাম আমি একটু আগে যে ভয়ঙ্কর চেহারার মেয়েটিকে দেখেছি সেটা আর নেই। আমি বারবার কেন ভুল দেখছি? আমার কাছে সবকিছু যেন অস্বাভাবিক মনে হতে লাগলো। আমি নীলুকে বললাম, আমি আজ আসছি, ভালো থাকিস। নীলুর থেকে বিদায় নিয়ে ওর বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম। আমি যখন বাড়ি গিয়ে পৌঁছালাম, দেখি মা হাতে হাঁড়িকে নিয়ে উঠানে দাঁড়িয়ে আছে। কি রে, সেই যে স্টেশনে নেমে বললি বাড়িতে আসতে আর 20 মিনিট লাগবে, এত দেরি হলো কেন? আর বলো না মা, রিক্সা থেকে নামার পরই বৃষ্টি শুরু হয়ে গেল। রাস্তায় বৃষ্টির মধ্যে প্রায় আটকা পড়ে গিয়েছিলাম। তুই আসছিস না বলে আমার খুব চিন্তা হচ্ছিল। বৃষ্টির মধ্যে এতক্ষণ কোথায় ছিলি? নীলুর বাড়িতে ছিলাম। বৃষ্টি হচ্ছিল, তাই ওর বাড়িতে গিয়ে উঠলাম। ওর সাথে এতদিন পর দেখা হলো। গল্প করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। তুই কোন নীলুর কথা বলছিস? তোমার মনে নেই মা, আমার ছোটবেলার স্কুলের বান্ধবী নীলু। উত্তরপাড়ায় বটগাছের পিছনে যে বাড়িটা, ওটা ওর বাড়ি। কি বলছিস এসব? এইটা তো সম্ভব না। নীলু তো মারা গেছে। নীলু মারা গেছে মানে? কি বলছো মা? তাহলে আমি এতক্ষণ কার সাথে কথা বললাম? হ্যাঁ রে মা, নীলু মারা গেছে। তুই যার সাথে কথা বলছিস ও নীলু না, নীলুর আত্মা। নীলু কিভাবে মারা গেছে মা? আমার সব খুলে বলো। আজ থেকে 6 মাস আগে নীলু মারা গেছে। নীলুর স্বামী খুব
খারাপ লোক ছিল। টাকার জন্য নীলুর ওপর খুব অত্যাচার করত, নীলুকে খুব মারধর করত। এত অত্যাচার সহ্য করতে না পেরে নীলু তার ছোট্ট মেয়েটাকে নিয়ে বিষ খেয়ে আত্মহত্যা করে। আর ওদের দুইজনের কবর দেয়া হয় সেই বটগাছের পিছনে। এসব তুমি কি বলছো মা? তুমি আমাকে এই কথা আগে বলনি কেন? নীলু তোর ছোটবেলার বান্ধবী, ওর মৃত্যুর খবর শুনে তুই হয়তো অনেক ভেঙে পড়বি, তাই তোকে ফোনে কিছু জানাইনি। ভেবেছিলাম এবার বাড়ি আসলে তোরে সব বলবো। আমার আগে সন্দেহ হয়েছিল, ওর কথাবার্তা সব কিছু কেমন যেন অস্বাভাবিক। এবার আমার সবটা পরিষ্কার হয়ে গেল, এবার আমি সবটা বুঝতে পারলাম।